ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আমরা আমাদের ক্লাসে প্রথম যে অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায় সংক্রান্ত আমাদের 3টে ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা এই চ্যানেলে নতুন রয়েছো তাদের জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে সেই 3টে ভিডিও লিংক দেওয়া থাকবে, অবশ্যই আগে সেই ক্লাসগুলো করে নিন। ওকে, তো আমরা আগের 3টে ক্লাসে এই চ্যাপ্টারের 4 নম্বর সিকিউর করে ফেলেছি। এরপর বাদ বাকি আমাদের এই 1 নম্বরের লড়াই। ঠিক আছে, তো এই 1 নম্বরের জন্য আমাদেরকে আজকে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে বুঝতে হবে। তো চলো শুরু করা যাক ইজি ফিজি, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সকে একটু ইজি ওয়েতে। সঙ্গে থাকো। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ওজোন হোল বা ওজোন গহ্বর। তো এটা কি জিনিস না, আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সিএফসি, এছাড়াও হ্যালোন 121 এবং হ্যালোন 1301 এই প্রভৃতি গ্যাসের জন্য আমাদের ওজোন স্তর কি হয়েছিল, ক্ষয় হয়ে যাচ্ছিল। এইভাবে ওজোন স্তর যদি এর ঘনত্বটা ডেনসিটি যদি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে এই যে সিচুয়েশন অর্থাৎ ওজোন স্তর ক্ষয়ে যাওয়ার যে অবস্থা, সেই অবস্থাটাকে বলা হচ্ছে ওজোন হোল বা ওজোন গহ্বর। ঠিক আছে, তো পরীক্ষায় এর জন্য এটাকে লিখতে পারেনি। তাহলে এখান থেকে অ্যাডিশনাল আমরা একটা জিনিস মনে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ওজোন স্তরের ঘনত্ব মাপা যায় ডবসন এককে। ডবসন এককে। কপাল ভালো থাকলে এই 1 নম্বরের খেলা এখানেই শেষ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে ডাইরেক্ট সরাসরি প্রশ্ন করতে পারে যে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়, তো ডবসন এককে। একটু কষ্ট করে মনে রাখবে। আচ্ছা, এরপর আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট। তাহলে এই গ্রিন হাউস এফেক্টটা সম্পর্কে যদি জানতে হয় তাহলে আগে জানতে হবে গ্রিন হাউসটা কি। তো গ্রিন হাউস থেকে আমরা মোটামুটি এটা ধারণা করতে পারছি এটা একটা সবুজ ঘর, তাই তো। এটাকে বাংলায় ট্রান্সলেট করলে আমরা পাচ্ছি কি, এটা একটা সবুজ ঘর। সবুজ ঘর মানে এখানে সবুজ কালারের ঘরকে বোঝানো হচ্ছে না, এখানে আসলে সবুজের জন্য যে ঘর সেই ঘরকে বোঝানো হচ্ছে। সবুজের জন্য ঘর মানে তার মানে হচ্ছে এই ঘরে সবুজকে সংরক্ষণ করে রাখা হয়, অর্থাৎ গাছপালাকে সংরক্ষণ করে রাখা হয়। কি না, শীত প্রধান দেশে অর্থাৎ আমাদের সুমেরু এবং কুমেরু মহাদেশে আমরা জানি ওখানে বৈজ্ঞানিক কার্যকলাপ চলছে, তাই তো। তো আমাদের বৈজ্ঞানিক যে সমস্ত কাজ মানে যারা কাজকর্ম করছে ওখানে, তো ওখানে কি প্রতিদিন এরোপ্লেনে বা উড়োজাহাজে করে কি খাবার দিয়ে পাঠানো হচ্ছে না, ওখানেই ওরা খেতি শুরু করে দিচ্ছে। তো অবশ্যই ওখানে ওরা খেতির চাষ করছে, ওরা চাষবাস করছে, কিন্তু ওখানে শুধু বরফ, চাষবাস করবে কিভাবে? তো ওরা কি করে না, এই বরফের উপরে কিছু মাটি ফেলে দেয়। তো সেই মাটিতে তুমি বলেছো তারপর দিন তো আবার এর উপরে বরফ পড়ে যাবে, তার জন্য এটাকে পুরো জিনিসটাকে একটা কাঁচের ঘর দিয়ে ঢেকে দেওয়া হয়। তাহলে এটা একটা কি, কাঁচ অর্থাৎ গ্লাস রয়েছে। এরপর এখানে চাষবাস করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল ইত্যাদি বপন করা হয়। ঠিক আছে, তো এই যে ঘর এটা কি বলা হচ্ছে, সবুজ ঘর বা গ্রিন হাউস। এটা সাধারণত শীত প্রধান দেশে করা হয়ে থাকে। এরপর এই ঘটনাটাই হয় কি না, এখন দেখো আমাদের সুমেরু এবং কুমেরু মহাদেশে সূর্যরশ্মি খুব তীক্ষ্ণভাবে গিয়ে পড়ে, অর্থাৎ ওখানে প্রায় সূর্যরশ্মি পৌঁছাই না। আর যাও বা ওখানে গিয়ে পৌঁছাই, আমাদের বরফ হচ্ছে উত্তম একটা প্রতিফলক, অর্থাৎ তাপ দারুণ প্রতিফলন করে দেয়, অর্থাৎ তাপ শোষণই করে না। ঠিক আছে, তো যদিও বা এখানে কম পরিমাণে তাপ রয়েছে, সেই তাপটা আবার অ্যালবেডোর মাধ্যমে চলে যাচ্ছে ফেরত, তাহলে এরা তো ঠান্ডায় ভুগছে। তো সেই তাপটা যেটা আসছে সেটা যাতে ফেরত যেতে না পারে তার জন্য এই ব্যবস্থাটা করা হয়। অর্থাৎ কি হয় ঘটনাটা না, সূর্য থেকে যে আলোক রশ্মিটা এইটা আসছে অর্থাৎ ঘরের মধ্যে প্রবেশ করছে, যখন সে আসছিল তখন তার শক্তি যথেষ্ট বেশি ছিল। শক্তি বেশি মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম, শক্তি বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য কম। সেই জন্য এই রশ্মিটা এই কাঁচকে ভেদ করে ভিতরে ঢুকে যেতে পারে, এবং আমরা জানি কাঁচের ভিতর দিয়ে আলো যাতায়াত করতে পারে, তাই তো। আচ্ছা, রাত্রিবেলা যখন এই আলোটা আবার ফেরত যাওয়ার চেষ্টা করে, তখন দেখো এই আলোটার শক্তি কমে গেছে। কেন কমে গেছে
তার কারণ হচ্ছে এই তাপ শক্তি বা আলো শক্তিটাকে দেখো এই উদ্ভিদটা ব্যবহার করেছে সালোক সংশ্লেষ ঘটানোর জন্য। এই মাটিগুলো কিছুটা নিজেকে গরম করেছে, তাহলে আমরা তো তাপ শোষণ করি, তুমিও তাপ শোষণ করো শীতকালে, তাই তো, রোদ্রে গিয়ে পড়ে থাকো। তাহলে এই তাপ শোষিত হয়ে যাওয়ার পর যখন ছাড়ছে তখন তার শক্তি কমে গেছে এবং তরঙ্গ দৈর্ঘ্য গেছে বেড়ে, এর ফলে এই আর সেই কাঁচের দেওয়ালটাকে ভেদ করতে পারে না এবং ধাক্কা লেগে তাহলে কি হবে, আবার এই ঘরের মধ্যে তাহলে সে বন্দী হয়ে থেকে গেল। তাহলে যে আলোটা বা যে তাপটা এলো সেই তাপটা আর বেরোতে পারলো না, ওখানে থেকে গেল। ঠিক আছে, তাহলে দ্বিতীয় দিন আবার সূর্য উঠবে, আবার তাপ আসবে, তাহলে যে তাপটা আসছে সেটা একেবারে ঢুকছে, বেরোতে পারছে না, এর ফলে দিন দিন এই জায়গাটার তাপমাত্রাটা কি হবে, বৃদ্ধি পাবে। এইভাবে এইখানের আবহাওয়াটাকে মনোরম করা হয় যাতে মানুষ গিয়ে বসবাস করতে পারে, যাতে গাছপালা সংরক্ষণ হতে পারে। তো এই যে সিচুয়েশন বা এই যে ঘর, এই ঘরটাকে বলা হচ্ছে সবুজ ঘর বা গ্রিন হাউস। এটার সাথে আমাদের পরিবেশের কি সম্পর্ক না, মজার বিষয় হচ্ছে আমাদের পৃথিবীর চারিদিকে, এটা যদি আমাদের পৃথিবী হয়, সেই পৃথিবীর চারিদিকে এইরকমই একটা কাচের ঘরের মতো একটা আস্তরণ তৈরি হয়েছে, একটা আস্তরণ তৈরি হয়েছে পৃথিবীকে ঘিরে, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে। যে আস্তরণ ঠিক কাচের ঘরের মতোই কাজ করছে, অর্থাৎ সূর্যরশ্মি যখন আসছে বাইরে থেকে এই পৃথিবীর মধ্যে, এখানে তো আমাদের বিভিন্ন ধরনের গাছপালা পশু পাখি রয়েছে, তুমিও রয়েছে তার মাঝখানে, আমরা এখানে পড়াশোনা করছি প্রত্যেকে, অনেক বাড়ি ঘর রয়েছে, তাই তো, আমি আর সবকিছু আঁকছি না, মোটামুটি প্রত্যেকে বুঝে নেবে। আচ্ছা, তো সূর্য যখন এখানে উঠেছে, তো সূর্য থেকে যে আগত রশ্মিগুলো সেগুলো যখন আসছে তখন শক্তি প্রচন্ড বেশি, তো অনায়াসে পৃথিবীতে ঢুকে যেতে পারছে এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে, কম থাকছে, তো অনায়াসে একে ভেদ করে চলে যেতে পারছে। আর রাত্রিবেলায় কি বলেছি আমরা, পৃথিবী তাপ ছাড়ে কত পার্সেন্ট, কমেন্টে একটু জানেন কত পার্সেন্ট রাত্রিবেলা পৃথিবী তাপ ছাড়ে, একটু কমেন্টে জানাবে প্রত্যেকে। আচ্ছা, তো যে তাপটা রাত্রিবেলায় ছাড়ছে তার শক্তি গেছে কমে, কারণ এই উদ্ভিদ ওই তাপটাকে নিয়ে সালোক সংশ্লেষ করেছে, আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করেছি, তাহলে এর শক্তি তো কমে গেছে। যেহেতু শক্তি কমে গেছে মানে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে, অর্থাৎ এটা যখন আবার ফেরত যাবে রাত্রিবেলা তখন এ আর ভেদ করে যেতে পারবে না, অর্থাৎ এ আবার ধাক্কা লেগে বায়ুমণ্ডলে দেখো আবদ্ধ হয়ে থেকে গেল। তাহলে যে তাপটা কাল এসেছিল আজকে থেকে গেছে এবং এর পরের দিন আবার তাপ আসবে, এর পরের দিন আবার আসবে, আবার আসবে, এইভাবে কি হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের টেম্পারেচার বা তাপমাত্রা কি হচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটা ছিল গ্রিন হাউস, তারই একটা এফেক্ট এখানে দেখতে পাচ্ছি না, তাহলে এইটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তাহলে আশা করছি পার্থক্য বোঝা গেছে গ্রিন হাউস আর গ্রিন হাউস এফেক্টের মধ্যে। তাহলে গ্রিন হাউসটা সুমেরু কুমেরু অর্থাৎ শীত প্রধান দেশে, আর গ্রিন হাউস এফেক্টটা আমাদের বায়ুমণ্ডলে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার এই আস্তরণটা তৈরি করলো কে বা কারা, তো এই যে আস্তরণটা তৈরি করেছে তাতে প্রধান মুখ্য যে ভূমিকা পালন করে থাকে সে হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2। এই টোটাল 50% কন্ট্রিবিউট করে, অর্থাৎ গ্রিন হাউস ইফেক্টের জন্য কার্বন ডাই অক্সাইড কত শতাংশ দায়ী না 50%, পার্সেন্টেজটা মনে রাখতে হবে। এছাড়াও আরো অনেকগুলো গ্যাস রয়েছে, যেমন মিথেন গ্যাস, মিথেন CH4, এছাড়াও রয়েছে আমাদের জলীয় বাষ্প অর্থাৎ H2O। ওকে, এছাড়াও আরো অনেক 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 গ্যাস রয়েছে যারা কি হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রাটাকে বৃদ্ধি করছে। যেমন রয়েছে আমাদের CFC, অর্থাৎ CFC হচ্ছে এমন একটা গ্যাস যেটাকে ওজোন স্তর ধ্বংস করছে, গ্রিন হাউস এফেক্ট ঘটাচ্ছে। ঠিক আছে, যেমন রয়েছে আমাদের ওজোন গ্যাস O3 ইত্যাদি। তাহলে এই সমস্ত গ্যাসগুলোর কথা আমাদেরকে জেনে রাখতে হবে। তো এই যে গ্যাস যারা গ্রিন হাউস এফেক্ট ঘটাচ্ছে তাদেরকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, তো পরীক্ষায় প্রশ্ন আসবে গ্রিন হাউস গ্যাস কাদের বলে, না যে সকল গ্যাস গ্রিন হাউস এফেক্ট ঘটায় বায়ুমণ্ডলে তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে। প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, কার্বন ডাই অক্সাইড, এছাড়াও মিথেন, জলীয় বাষ্প, CFC, ওজোন ইত্যাদি, এরা গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। আশা করছি প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। প্রত্যেকে এই নামটা শুনেছো না, এই যে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে সেই এফেক্টের ফলে আমরা কি বললাম যে তাহলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন কি হচ্ছে
বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এই যে ক্রমবৃদ্ধিমান যে সিচুয়েশনটা, তাপমাত্রা বৃদ্ধির যে ক্রমবর্ধমান অবস্থা, সেই অবস্থাটা কি বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। বাংলাটায় কি বলা দেখো, গ্লোবাল মানে হচ্ছে পৃথিবী, ওয়ার্মিং মানে হচ্ছে গরম হচ্ছে। তাহলে পৃথিবী গরম হচ্ছে, অর্থাৎ গ্রিন হাউস এফেক্টের ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতার এই ক্রমবর্ধমান অবস্থাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও প্রত্যেকে। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের বা বিশ্ব উষ্ণায়নের কুফল কি, আর গ্রিন হাউস এফেক্টের সুফল কোন কি। আচ্ছা, তো কুফল কি প্রায় প্রত্যেকেই বলতে পারবে যে গ্রিন হাউস এফেক্টের দরুন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আমাদের বেঁচে থাকা প্রায় অস্বস্তিকর হয়ে উঠছে, তাই তো। মেরু প্রদেশের বরফ গলতে শুরু করেছে, আর মেরু প্রদেশে বরফ গললে কি হবে সেটা তো জানোই, যে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, এর ফলে ভারত সহ অন্যান্য দেশ জলের তলায় তলিয়ে যাবে। আচ্ছা, দাবানল লাগবে, যেহেতু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বনভূমিতে বা বনাঞ্চলে কি হবে, দাবানল দেখতে পাওয়া যাবে। আর কি হবে না, আমাদের ফসলের উৎপাদন কমে যেতে পারে, মাটির উর্বরতা হ্রাস পাবে। তাহলে এই গল্পগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এখন আমাদেরকে প্রশ্ন আসে পরীক্ষায় যে গ্রিন হাউস এফেক্টের কুফল তো অনেক জানি, সুফল কি। অর্থাৎ এই যে গ্রিন হাউস এফেক্ট, এটা আমাদের জন্য কি সত্যি সত্যি খুবই ক্ষতিকারক, না এর প্রয়োজনীয়তা রয়েছে? তো উত্তর হবে হ্যাঁ, প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু বেশি মাত্রায় হয়ে যাওয়াটা ক্ষতিকারক। তাহলে গ্রিন হাউস এফেক্টের সুফল কি একটু মনে রাখার চেষ্টা করবে। তো গ্রিন হাউস এফেক্টের সুফল হচ্ছে এরকম যে যদি গ্রিন হাউস এফেক্ট না হতো, যেমন এখন আমাদের পুরো পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কত বলুন? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। দিন মান শীত গ্রীষ্ম বর্ষা সব মিলিয়ে হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড গড়। এখন যদি গ্রিন হাউস এফেক্ট না হতো, তাহলে দিনের বেলায় আমাদের যেরকম টেম্পারেচার হয় 40 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্রীষ্মকালে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়, রাত্রিবেলায় এই তাপমাত্রাটা যদি গ্রিন হাউস এফেক্ট না হতো, তাহলে রাত্রিবেলায় এই টেম্পারেচারটা -30 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি নেমে যেতে পারতো। তাহলে ভাবতে পারছো, দিনের বেলায় 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের বেলায় -30 ডিগ্রি সেন্টিগ্রেড প্রত্যেক সিজনে। তাহলে এখানে জীব বা জীবন বা জীবিকা নির্বাহ করা খুব সমস্যা হতো, অসুবিধা হতো। সুতরাং গ্রিন হাউস এফেক্ট হচ্ছে বলেই পৃথিবীর গড় তাপমাত্রাটা মোটামুটি ঠিক জায়গায় থাকে। তাহলে গ্রিন হাউস এফেক্টের সুফল বলে ঠিক এভাবেই বলবে যে গ্রিন হাউস এফেক্ট না হলে দিনের বেলায় খুব গরম এবং রাত্রির বেলায় খুব ঠান্ডা, প্রায় -30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিরাজ করত, যা জীবনের বা জীবের জীবন ধারণের ক্ষেত্রে অস্বস্তিকর। তাহলে এখন আমাদের কাছে একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে তাহলে আমরা গ্লোবাল ওয়ার্মিং কে নিয়ন্ত্রণ কিভাবে করব, অর্থাৎ কিভাবে আমরা পৃথিবীর তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করব। একটু ভেবে উত্তর দাও। না, এটার একটা উত্তর তো সবাই জানো প্রায়, যে স্যার বেশি বেশি করে গাছ লাগাতে হবে, তাই তো। তাহলে বৃক্ষরোপণ বেশি করে করতে হবে। করতে হবে। 2 নম্বর, বৃক্ষ ছেদন রোধ করতে হবে, অর্থাৎ গাছ কাটা বন্ধ করতে হবে, তাই তো। তাহলে আমি আর লিখছি না, শুনে নাও। তাহলে বৃক্ষ ছেদন বা গাছ কাটা বন্ধ করতে হবে। 3 নম্বর, না আমরা যে সমস্ত শক্তিগুলোকে ব্যবহার করি, অর্থাৎ যেগুলো জীবাশ্ম জ্বালানি, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে বা সংরক্ষণ করতে হবে, অর্থাৎ যাতে বেশি বেশি করে অপচয় না করে ফেলি। আর 4 নম্বর হচ্ছে যে সমস্ত শক্তিগুলো পুনর্নবীকরণ যোগ্য, আমরা একটু পরে আলোচনা করবো দুটোকে নিয়ে, অর্থাৎ পুনর্নবীকরণ যোগ্য শক্তি, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জলভাটা শক্তি ইত্যাদি বৃদ্ধি করতে হবে, অর্থাৎ যাতে আমরা সৌরচালিত শক্তিকে বেশি পরিমাণে ইউজ করতে পারি। তাহলে কি হবে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে, আর বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমলে গ্লোবাল ওয়ার্মিং কমবে, তাই তো। এবার তোমরা এটা বলি না যে স্যার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানোর জন্য আমি নাক মুখ বন্ধ করে থাকবো, শুধু অক্সিজেন নেবো, কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করবো না, তাহলে তোমাকে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করি, এটা তো করবোই আমরা, তাই না। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেবো, তো বৃক্ষরোপণ করবো, তাই তো, বৃক্ষছেদন রোধ করবো এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পুনর্নবীকরণ যোগ্য শক্তিকে ব্যবহার করব। ঠিক আছে, তো আমাদের যে শক্তি সম্পদ, এই শক্তি সম্পদকে আমরা মোটামুটি 2 ভাগে ভাগ করি, কিন্তু ভিন্ন ভিন্ন নামে তাদেরকে আমরা জানি।
যেমন একটা ভাগ হচ্ছে প্রচলিত শক্তি। প্রচলিত শক্তি মানে যেগুলো তোমরা নিত্য দিনে ব্যবহার করছো, যেমন পেট্রোল, ডিজেল, কয়লা, এগুলো আমরা কি প্রত্যেক বাড়িতে দেখো, এগুলো প্রচলিত, তাই তো? তাহলে এদেরকে বলা হচ্ছে প্রচলিত শক্তি, বা এদেরকে ভালো নামে বলা হচ্ছে চিরাচরিত শক্তি, অর্থাৎ যেগুলো চিরকাল ধরে চলে আসছে, অর্থাৎ এগুলো হচ্ছে চিরাচরিত শক্তি। তাহলে চিরাচরিত শক্তির উদাহরণ যদি বলে তাহলে কি হবে? পেট্রোল, ডিজেল, কয়লা ইত্যাদি, অর্থাৎ যেগুলো জীবাশ্ম জ্বালানি সেগুলি হচ্ছে চিরাচরিত বা প্রচলিত শক্তি। অনবীকরণযোগ্য শক্তি, এদেরকে আবার কি বলা হচ্ছে? অনবীকরণযোগ্য। তার কারণ কি? কারণ এদেরকে আবার নতুন করে ফিরিয়ে পাওয়া যায় না। মানে যে কয়লাকে তুমি একবার পুড়িয়ে দিলে ওই কয়লা ছাই হয়ে গেল, ওই ছাইকে আর পুড়িয়ে তুমি তাপ পাবে না, তাহলে এদেরকে পুনরায় নতুন করে পাওয়া যাচ্ছে না, তাই নাম কি হচ্ছে? অনবীকরণযোগ্য, মানে নতুন করা যাচ্ছে না। আর বাইরে থেকে বলছে সঞ্চিত শক্তি, অর্থাৎ এগুলো পৃথিবীতে কি হচ্ছে না, নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত রয়েছে, এর বেশি আমরা পাবো না, তাই তো? তাহলে এদেরকে একই নামেই ডাকা হতে পারে। তো একটু ছকটাকে মনে রাখার চেষ্টা করবে। এদের উদাহরণ কি কি বললাম? এদের উদাহরণ হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা ইত্যাদি, অর্থাৎ যেগুলো জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? যেগুলো জীবাশ্ম জ্বালানি সেগুলোই। আচ্ছা, তো অপরদিকে দেখো যেগুলো প্রচলিত, ওগুলো তো প্রচলিত শক্তি হলো। যেগুলো অপ্রচলিত ওদের কি বলবো আমরা? অপ্রচলিত শক্তি। যেমন সৌরশক্তি, আশা করছি তোমার বাড়িতে সৌরশক্তির ব্যবহার নেই, তাহলে এটা অপ্রচলিত, তাই তো? বায়ু শক্তি, সেটাও তুমি বাড়িতে ব্যবহার করো না, তাহলে এগুলো হচ্ছে অপ্রচলিত, বা এদেরকে বলা হচ্ছে অচিরাচরিত। কিন্তু দেখো এদের নবীকরণযোগ্য, কারণ তুমি সৌরশক্তিকে যতই ব্যবহার করো না কেন শেষ হবে না। একটা বায়ু, যে বায়ুটা একটু আগে এই পাখাটা দিয়ে দুলিয়ে গেল, অর্থাৎ শক্তিটা দিয়ে গেল, ওই বায়ুটা তো আবার ফেরত আসবে একে ঘোরানোর জন্য, তাহলে এগুলোকে পুনরায় ফিরে পাওয়া যায়। জোয়ার ভাটা শক্তি, এই যে জলটা গিয়ে উপর থেকে এসে পড়ছে, পাখাকে ঘুরাচ্ছে, এই জলটা আবার আসবে একদিন না একদিন ফেরত হয়ে, তাই তো? তাহলে এগুলো কি হচ্ছে না? নবীকরণযোগ্য। আর এদের আরেকটা নাম হচ্ছে প্রবাহমান বা চলমান। এগুলো এক জায়গায় স্থির থাকে না, এরা চলাচল করতে পারে। যেমন সূর্যের তাপ আসছে, সূর্যের আলো আসছে, অর্থাৎ আসছে যাচ্ছে, লেগে রয়েছে, বাতাস প্রবাহমান এবং জলও প্রবাহমান, ঠিক আছে? অর্থাৎ এই সমস্ত শক্তিগুলো কি হচ্ছে? প্রবাহমান শক্তি। এদের উদাহরণ কিরকম তাহলে বললাম? এদের উদাহরণ হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, জোয়ার ভাটা শক্তি, এছাড়া রয়েছে ভূতাপীয় শক্তি, ভূতাপীয় শক্তি। তাহলে এই যে, তাহলে আমাদেরকে গ্রিন হাউস এফেক্টকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে কি করতে হবে না? এদেরকে সঞ্চিত রাখতে হবে, অর্থাৎ এদের ব্যবহার কমিয়ে এদের ব্যবহারকে বৃদ্ধি করতে হবে। আশা করছি এবার ক্লিয়ার হয়েছে ওই 3 আর 4 নম্বর পয়েন্টটা। আচ্ছা, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই যে পুনর্নবীকরণযোগ্য যে সমস্ত শক্তি, যেগুলো অপ্রচলিত শক্তি, অর্থাৎ সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি এবং ভূতাপীয় শক্তি, এদের প্রত্যেকের ব্যবহার অন্তত একটা করে জানতে হবে। তাহলে সৌরশক্তির ব্যবহার কি? না, সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা কি সৌর সেল, অর্থাৎ তোমরা জানো যে সূর্যের রোদ্রের মধ্যে ফেলে রাখলে এখন ব্যাটারি হচ্ছে, যে ব্যাটারি চার্জ হয়, অর্থাৎ সোলার সেল বা সৌর কোষ তৈরি করা যেতে পারে, অর্থাৎ সূর্যের সাহায্যে ব্যাটারি, তাই তো? আচ্ছা, এছাড়া সৌর কুকার, তোমার নাম হয়তো শুনেছো যে সৌর কুকার এখন তৈরি হয়ে গেছে, অর্থাৎ তুমি খাবার দাবার বাড়িতে রেখে ওই যন্ত্রটাকে যদি ছাদের উপরে রেখে দিয়ে চলে আসো, তাহলে অলরেডি খাবার সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ সবজি ভাত সব হয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও আমরা দেখতে পাই বিভিন্ন ল্যাম্প পোস্টে এখন সোলার ব্যাটারি লাগানো হয়েছে, এখন রাত্রিবেলায় এই ল্যাম্প পোস্টটা জ্বলে যাচ্ছে। তাহলে এই সৌর শক্তির ব্যবহারগুলো একটু জেনে রাখবে। আর জোয়ার ভাটা অর্থাৎ বায়ু শক্তির যে ব্যবহার, বায়ু শক্তির সাথে কি করা হয় না, বায়ু শক্তির সাহায্যে মরুভূমি অঞ্চলে অনেক বড় বড় টারবাইনকে ঘুরিয়ে সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। জোয়ার ভাটার সাহায্যে ঠিক একই কাজ করা হয়, ছোট ছোট টারবাইন থাকে ওখানে জলের ভেতরে, না যখন জোয়ারের জল যায় তখন এই চাকাটা ঘুরে, আবার যখন ভাটার জল ফেরত যায় তখন আবার এই চাকাটা ঘুরে, আর যতবার চাকা ঘুরবে তত কারেন্ট উৎপন্ন হয়। অর্থাৎ জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এবং লাস্ট যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ভূতাপীয় শক্তি। এটা কি? তোমরা জানো যে পৃথিবীর অভ্যন্তরে প্রচুর তাপ রয়েছে, অনেক দেখো লাভা, ম্যাগমা এগুলো বেরিয়ে আসে না, ম্যাগমা গুলো লাভা রূপে বেরিয়ে আসে, ভূগোলে পড়েছো, এগুলো তো প্রচুর টেম্পারেচার। এবং একটা মজার বিষয় হচ্ছে, একটা যে আমাদের যে আগ্নেয়গিরিগুলি, সেই আগ্নেয়গিরিগুলো দেখে এরকম দেখতে হয়, তাই তো? এবং সেখানে এইরকম লাল লাল লাভা প্রচন্ড গরম বেরিয়ে আসে। এখন তুমি যদি ভাবো যে স্যার আমি চা খাবো, তো এইখানে গিয়ে যদি সসপ্যান বসিয়ে দাও,
তাহলে আশা করছি তোমার চা হবে একদিন না একদিন, এবং খুব তাড়াতাড়ি হবে। সে তোমার জান যেতে পারে, কিন্তু চাটা খাওয়া হবে আলটিমেটলি। আর বাঙালি চায়ের জন্য যে কোনো জায়গায় যেতে পারে। তাহলে এটা তো উনুনের শেপই হয়ে আছে। তাহলে আমরা তো এই তাপটাকে কাজে লাগাতে পারি, অর্থাৎ ভূতাত্ত্বিক শক্তিকে কাজে লাগানো যেতে পারে। তুমি বিদ্যুৎ উৎপাদন করতে পারো, এখন এটা শুরু হয়নি, অর্থাৎ ভূতাত্ত্বিক শক্তির ব্যবহার আমরা জানি না, এখন পর্যন্ত করতে শুরু করিনি মানুষ। কিন্তু তুমি বলতে পারো স্যার আমি চা করতে পারি বা ভাত রান্না করতে পারি, তাই তো? বা কেউ হয়তো এই যে লাভাগুলো বেরিয়ে আসছে, ঠিক আছে, তো এখানেই অনেক কাজ করতে পারে, সে অনেক রান্না বান্না চাপিয়ে দিতে পারে। সে বেঁচে থাকবে কিনা জানি না, তবে রান্নাটা ঠিকঠাক হবে। আচ্ছা, তো ভূতাত্ত্বিক শক্তির ব্যবহার বললে ঠিক এইভাবেই বলবে যে ব্যবহার শুরু হয়নি, তবে একে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমরা যদি এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর পরবর্তী ভিডিওগুলো ঠিক এইভাবেই খুব তাড়াতাড়ি যাতে পেয়ে যাও, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।